আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থানে আছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি অনেক ভোরবেলা থেকে। তো ভোরে উঠেই কাপড় আয়রন করে নিলাম। সপ্তাহে যেহেতু একদিন আমি কাপড় আয়রন করি, তো সেদিন চেষ্টা করি খুব সকালবেলায় করে নিতে, কারণ অন্যান্য কাজ করতে দেরি হয়ে যায়। তা না হলে তো কাপড় আয়রন করা শেষ, গুছিয়ে রেখে এসেছি। তো এখন রুটি বানাবো, রান্নাঘরে চলে আসলাম। নাস্তা আজকে রুটি করব। দেখা যাচ্ছে লাগাতার কয়েকদিন পরোটা খেলে প্রবলেম হয়, তো মাঝে মাঝে রুটি ভাত এগুলো দিয়েই আসলে করছি। সকালের খাবারটা যেহেতু রাজার মতো করা উচিত, তো সেটা আসলে হয়ে ওঠে না, কারণ আমরা আসলে ম্যাক্সিমাম মানুষ কি করি, সকালের খাবারটাকেই হেলাফেলা করে খাই। যদিও ঠিক না। উন্নত বিশ্বে দেখা যাচ্ছে তারা সকালেই দেখা যাচ্ছে তাদের খাবারের 70% বা 60% খাবার তারা সকালেই খেয়ে নেয়। সকালের খাবারটা তারা ঠিক রাজার মতোই করে। আর আমরা করি সাধারণত সকালের খাবারটা খুব অনীহার সাথে করি, আহ, যার জন্য তারা হয়তো বা আমাদের থেকে বেশি আয়ু বলেন, সুস্থ বলেন, শারীরিক সুস্থতা সব কিছুই তাদের বেশি হয়। তো যাই হোক, সকালে নাস্তার জন্য আজকে রুটি বানাবো। আহ, তো আটাটা সিদ্ধ করে নিচ্ছি, একটু বেশি করেই নিচ্ছি। দেখা যাচ্ছে রুটি আমি একবারে বেশি করে বানিয়ে নিই, ফ্রিজে রেখে দিই। দেখা যাচ্ছে একবার বানালে দুই দুই দিন হয়ে যায়। মানুষ যেহেতু কম, 6টা রুটি বানালেই হয়ে যায় আমাদের তিনজনের জন্য। আর ওর বাবা তো খুব ভোরেই চলে যায়। সে আসলে অনেক সময় ভাত খায় বা রুটি থাকলে রুটি ভেরিয়েশন করে তার খাবার দাবার। তো চেষ্টা করি ঘরের খাবার খাওয়াতেই, বাইরে খুব একটা সে খেতে পছন্দ করে না। এ তো মাখিয়ে নিয়েছি আটাটা ভালো মতো। যত বেশি আটাটা আসলে মানে করতে পারবো, তত মাখাতে পারবো, তত বেশি রুটিটা সফট হয়। আর আমি আটাটা সিদ্ধ খুব কম করি, যেহেতু এই আটাগুলো সাধারণত দেখা যাচ্ছে যে শুধু গম দিয়ে হয় না, এর সাথে ভুট্টা, সয়াবিন, বিভিন্ন ধরনের কয়েক প্রকার মানে শস্য দানা এখানে একসাথে ভাঙানো হয়, যার জন্য এই আটাটা একটু কম পরিমাণে সিদ্ধ করতে হয়। তো আজকে ছিল বাজারের দিন, গতকালকেই বাজার করেছি। যেহেতু রাতে করি সাধারণত বাজার, তো ফ্রিজে ওইভাবে আসলে এনে রেখে দিয়েছিলাম। তো যেহেতু সকালে উঠেছি, তো ওই সময় আর কি নামিয়ে রেখেছিলাম। তো সব কিছু বেছে কুটে ধুয়ে নিচ্ছি। তো এভাবেই করি, আসলে মাসের প্রথম দিকে কাজগুলি করার চেষ্টা করি। আহ, উম, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, অনেক দিক ম্যানেজ করে চলতে হয়। তো একটু গুছিয়ে নিলে হয় কি, যে নিজেরই সুবিধা হয়। প্রথম দিকে একটু ব্যস্ততা থাকে, তারপর দেখা যাচ্ছে যে সারা মাসই আর কোনো খুব একটা ঝামেলা পোহাতে হয় না। তো যেহেতু আমরা চাকরিজীবী, তো প্রথম দিকেই চেষ্টা করি বাজার ঘাট করে নেওয়ার জন্য, এবং একবারই করার চেষ্টা করি। তো এভাবেই আসলে করে নেই। আহ, আহ, ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে আহ, যেদিন মানে যেদিন যতটুকু রান্না করব সেভাবে প্যাকেটিং করে রাখি। আর এই তো আম আম দিয়ে অনেকেই এখন আচার বানায়। আমি খুব একটা আচার বানাতে পারি না, পারদর্শীও না। আর এইখানে কেটে রেখেছি আমার মেয়ের জন্য। ও আম মাখানো খুব পছন্দ করে, মানে আই মিন যেটা ভর্তা বলি আমরা। তো ওর জন্যই আসলে বেসিক্যালি ভর্তা, মানে আম মাখাতে হয়। দেখা যাচ্ছে একটা রান্নার বা খুব গুরুত্বপূর্ণ কাজ করছি, সেই কাজ রেখে ওকে আম ভর্তা বানাতে দেওয়া হয়। তো টক জিনিস খুব ভালো লাগে খেতে। উম,
তো একটা সময় আমিও ছিলাম এরকম, যখন এত পরিমাণ টক খেতাম, মানে যা এখন মনে পড়লে আসলে হাসি পায়। তো মানুষের আসলে হ্যাঁ, আপনি ধরেন যদি ৬০ থেকে ৭০ বছর আপনি বাঁচেন, এই যে সময়টা, এই সময়টার মধ্য দিয়ে আপনাকে যে কত মানে সময়ের যে কত শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন আপনি সেটা নিজেই অনুভব করতে পারবেন। সময়ে, সময়ে, ক্ষণে, ক্ষণে মানুষের চাহিদা, তার খাদ্য অভ্যাস, তার রং রূপ বদলায়। এটা অবশ্য সৃষ্টিকর্তারই প্রদত্ত। আ এম এবং বয়সের সাথে, সাথে তার চাহিদা সবকিছু, এভরিথিং। একটা সময় যেটা ভালো লাগতো, অনেক লাইট কালারের জিনিসপত্র, সাজগোজ। এখন কিন্তু সেটা আসলে আর ভালো লাগবে না। আর করলেও মানে মানাবে না। আ তবে এই যে ধ্যান ধারণা বা এই চিন্তা ভাবনা যত তাড়াতাড়ি আপনার মানে মাথায় সেট হবে, অতই একটা মানুষের জন্য ভালো। আ যখন আ কলেজ বা স্কুলে পড়তাম, তখন দেখা যাচ্ছে যা ভালো লাগতো, এখন কিন্তু আর সেটা ভালো লাগবে না। আর আমি যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা বয়সেরই মানুষের আসলে সৌন্দর্য আছে। তার রুচি অনুসারে, তার সবকিছু অনুসারে কিন্তু তার জন্য সবকিছু আছে। তো রুচির সাথে আসলে আর সময়ের সাথে অ্যাম তাল মিলিয়ে চলতে পারাটাই আসলে বুদ্ধিমানের কাজ। তো অনেক সময় পরিবেশ পরিস্থিতি আমাদের এরকম হয়ে ওঠে না যদিও। তো এ যাই হোক, অনেক কথা বলে ফেলছিলাম। আমি সাধারণত যে মসলাটা করি, তো আজকে চেষ্টা করছি সব একসাথে সব কাজগুলো সারবো। তো সেই মসলাটাও হালকা টেলে নিয়েছি এবং গরম তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম। বেশ মুচমুচে হয়ে গিয়েছে। তো ব্লেন্ড করে নিয়েছি, গ্রাইন্ডারে পিষে নিয়েছি। তো এই যে মসলাটা, এটা আমি যে পরিমাণ করলাম তাতে প্রায় ১.৫ থেকে ২ মাস অনায়াসে হয়ে যাবে। এটা দিয়ে বিরিয়ানিও খাওয়া যায়। খুব টেস্টি হয়। আমি এটা দিয়ে চিকেন বলেন, বিফ বলেন, সব ধরনের বিরিয়ানি রান্না করি এবং মাংসে খাই। আর মাছের আরেকটা মসলা আছে, সেটাও তৈরি করি। তো সেটা আর আজ আর করব না, কারণ সেটা আছে অনেকখানিক। আর এই চিলি ফ্লেক্স করে নিলাম, বাসায় করি। ঝালটা, মরিচটা একটু টেলে নেই হালকা। তো দেখা যাচ্ছে একটু খাবারে বা যেকোনো জিনিসের উপরে বা নুডলস রান্না করলে এটা একটু হালকাভাবে ছিটিয়ে দিলে টেস্ট হয় অন্যরকম। তো এভাবে জারে ভরে রাখি। কাচের জারগুলো তো ভরে রাখলে বেশ ভালো থাকে। তো চেষ্টা করি কাচের কোনো জার নেওয়ার জন্য। আ আর আজকে রান্না করব রুই মাছ। তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি আপনারা অনেক ভালো রান্না করতে পারেন আমার থেকে। আমি যদিও অত পারদর্শী না। তাও চেষ্টা করছি। তাও আসলে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগই করি, তো আমি যা করছি, আমার লাইফে যা ঘটছে সেগুলি আসলে শেয়ার করার চেষ্টা করি। আ তো সেক্ষেত্রে রান্নার একটা অংশ দেখানোই যেতে পারে। তো রান্না করছি। আর আমরা যা খাই, আমরা রেগুলার যেভাবে খাই সেভাবেই আসলে দেখানোর চেষ্টা করি। আ এক্সট্রা উম আ বা অনেক কিছু দিয়ে যে রান্না করি তা না। তো আজকে রান্নাটা হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। কালিজিরা আর হচ্ছে শুকনা মরিচ। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। আ এভাবে রান্না করলে আমার মনে হয় রুই মাছটা একটু আলাদা ফ্লেভার মানে হয়। খেতে একটু অন্যরকম লাগে। কালিজিরার একটা ফ্লেভার থাকে। তো উম অন্যভাবেও রান্না করি। তো এভাবে রান্না করে দেখলাম যে বেশ টেস্টি হয়। তো এই তো কথা বলছি। আর কথা বলতে, বলতে প্রতিদিনের মতো যে রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে, আ যদি মানে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা করে থাকেন অবশ্যই আপনার জন্য
দোয়া রইল, শুভকামনা রইল, কারণ আপনাদের অ্যাপ্রিসিয়েশন আসলে খুব ভালো লাগে যখন কোনো নতুন কোনো কমেন্ট আসে বা আহ, আপনারা বলেন যে ভালো লাগে, তখন আসলে মনে হয় যে সার্থক। আমি যেহেতু ওই ধরনের মানে ব্লগার নই, তো অত বড় চ্যানেল আমার না, খুবই ছোট্ট পরিসরে কাজ করি। অনেক রেস্ট্রিকশন থাকে এখানে, অনেক লিমিটেশন রেখে আসলে কাজ করতে হয় সোশ্যাল মিডিয়ায়। তো সেই হিসাবে আপনাদের কাছে তো রিকোয়েস্ট থাকবে, যেসব আপুরা আমার ভিডিও দেখেন, তো তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কিছুটা টমেটো কুচি দিয়ে নিয়েছি, আর এই তো পানি দিয়ে নিলাম। তো এখন অন্যান্য মশলা যা আছে সেটা অ্যাড করব। অনেকে মাছে রসুন খায় না, আদা বাটা খায় না, রসুন খায়। তো ছোটবেলা থেকে আসলে মাকে দেখে এসেছি আদা রসুন একমাত্র ইলিশ মাছ ছাড়া সব ধরনের মাছেই অল্প খায় পরিমাণে। তো সেভাবে মায়ের কাছ থেকে তো আসলে রান্না শেখা। তো ওইভাবেই আসলে মার মতো করার চেষ্টা করি, যদিও ওরকম ভালো হয় না। তো সেভাবেই একটু আদা রসুন আর হলুদ মরিচটা একটু গুলিয়ে পানি দিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এতে একটা বাটা বাটা ফ্লেভার ক্রিয়েট হয় তরকারিতে। আর এখন যেহেতু মানুষ গ্রাইন্ডার বা মিক্সার ব্যবহার করতে অভ্যস্ত, এখন আসলে ওই বাটাবাটি ভালো লাগে না, করাটাও ঝামেলা মনে হয়। তো এইভাবেই আসলে মাছ রান্না করলাম। তো ভয়েস ওভার তো পরেই দিচ্ছি। তো বেশ ভালো হয়েছিল রান্নাটা। আপনারাও করে ট্রাই করে দেখতে পারেন, এইভাবে রান্না করলে আমার মনে হয় খেতে একটু অন্যরকম লাগে। তো রান্না হচ্ছে, আর এই ফাঁকে যে কত কাজ ফাঁকে ফাঁকে করে নিতে হয় তা আসলে সব কিছু তার ভিডিওতে দেখানো সম্ভব নয়। রান্না করছি, ফাঁকে ঘর গোছাচ্ছি, অন্যান্য কাজ আছে, কোটা বাছা সব কিছু করে নেই। তার উপরে ছেলে মেয়েদের তো এক্সাম, মাঝে মাঝে পড়াশোনা দেখিয়ে দিতে হয় ওদের। তো আসলে মানুষ একজন হলে কি হয়েছে, দায়িত্ব অনেক অনেক বেশি। মাঝে মাঝে কি মনে হয় জানেন, যে মানুষ মনে হয় আমার মতো মনে হয় আরো 2-3 জন একসাথে থাকতে পারলে, মানে থাকলে ভালো হতো। এক একজনের মানে সবার মতো করে হওয়া যেত। মানুষ একজন, কিন্তু একা মানুষের পক্ষে তো আসলে সবাইকে খুশি রাখা বা সবার মতো করে চলা তো আর সম্ভব নয়। তো অনেক রান্না বান্না পরিশ্রম করার পর দেখুন আমার হাজব্যান্ড আমাকে তরকারি উঠিয়ে দিচ্ছে। তো হাসলাম যে রান্না বান্না শেষ করে এখন তুমি আমাকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছ, তো ভিডিওতে একটু ক্যাপচার করে রাখি। আর এটুক ছিল, এই অংশটুকু ছিল বিকেলবেলার। তো যেহেতু একটু ঠান্ডা পড়েছে, মানে গরমের প্রকোপ একটু কমেছে, তো বার্গার খেতে চাচ্ছিল আমার মেয়ে। ও আসলে সব ধরনের খাবার খায় না, দেখা যাচ্ছে আমরা বিকেলের নাস্তা বানালেও খায় না, ওকে অন্য কিছু করে দিতে হয়, কিন্তু ফাস্ট ফুড জাতীয় খাবার উনি আবার খুব পছন্দ করে। তাই আজকে ওনার পছন্দের খাবারই তৈরি করছি, এটা বার্গার। ঘরের যা কিছু যা আছে তাই দিয়ে আসলে করে নিচ্ছি। আপনি একটা সময় আমি ভাবতাম যে রান্না মনে হয় এটা না থাকলে হবে না, ওটা না থাকলে হবে না, এটা মাস্ট দিতে হবে। কিন্তু এখন রান্না করতে করতে মানে এক্সপিরিয়েন্স হয়েছে। তো এখন বুঝি আসলে একটা জিনিস নেই তাতে সমস্যা নেই, সেটা ছাড়াও রান্না হয়, আপনার মতো করেই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় যখন নতুন নতুন রান্না করতাম, যে উম, এই জিনিসটা নেই আজকে, তাহলে এটা বাদ, আজকে আর রান্না সম্ভব নয়। কিন্তু এখন আর সেটা না, হাতের যা কাছে যা থাকে তাই দিয়েই দেখা যাচ্ছে রান্নাটা সেরে ফেলি। খুব আহামরি যে টেস্টের পরিবর্তন ঘটে তা না। তো এটা ছিল বার্গারের একটা সস।
আমার যখন ক্যান্টিন বিজনেস করতাম আমি তখন খুব পপুলার একটা খাবার মানে বার্গার। তো সেটা ছিল টিকা বার্গার, সেটা এ ধরনের না, সেটা একসময় আমি শেয়ার করব হয়তোবা ভিডিওতে, কোনো এক ভিডিওতে। তো বার্গারের আসলে আমরা মনে করি যে মাংস বেশি দিতে হবে। বার্গারের বিষয়টা আসলে এরকম না। আসলে এই সসটা খুব টেস্টি করে বানাতে হয় এবং এই সসটা আমি বানাতাম। খুব চলতো বার্গারটা, বাচ্চারা খুব খেয়ে প্রশংসা করতো বা খেত। তো যাই হোক, কিছু মাংস কিছুটা গ্রিল আকারের করে নিয়েছি, আর টমেটো ছিল ঘরে। আর বার্গারে তো সসটাই আসল, বার্গার আসলে সসের জন্যই খায়। তো এভাবে আসলে করে নিচ্ছি, আর মাংস দিয়ে টমেটো দিয়ে। তো এই যে দেখেন, যা ছিল তাই দিয়ে করে নিয়েছি। দেখা যাচ্ছে যে এই ছোট্ট একটা বার্গার কিনে আনতে গেলে 60 থেকে 70 টাকা লাগতো, তো মাত্র 35 টাকা খরচ করে, আর ঘরে যেহেতু মাংস ছিলই, তো 4 জনে বেশ অনায়াসে মানে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বার্গার খেলাম। তো সকাল থেকে এই ছিল আমাদের ব্লগ। আশা করি আমাদের সাথেই থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।